প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয়, প্রথম পত্র। আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনীর ৭০ নম্বর অঙ্ক সমাধান করব। লিপি ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন এবং অগ্রদত্ত তহবিলের পরিমাণ 250 টাকা। নিম্নলিখিত লেনদেনগুলো 2019 সালের ডিসেম্বর মাসের। 2019 ডিসেম্বর 3 টেলিগ্রাম 25 টাকা, ডিসেম্বর 7 ডাক খরচ 40 টাকা, ডিসেম্বর 12 মণিহারি ক্রয় 20 টাকা, ডিসেম্বর 16 তারিখ পণ্য আনয়ন খরচ 15 টাকা, ডিসেম্বর 19 ছাপা খরচ 45 টাকা, ডিসেম্বর 23 বিবিধ খরচ 25 টাকা, ডিসেম্বর 26 ডাক খরচ 10 টাকা, ডিসেম্বর 28 ভ্রমণ খরচ 20 টাকা, ডিসেম্বর 31 কাগজ ও কালি ক্রয় 12 টাকা। প্রশ্ন ক, 1 ও 3 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। প্রশ্ন খ, উপরিউক্ত লেনদেনগুলো দ্বারা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো। প্রশ্ন ক, খুচরা নগদান বইতে লিপিবদ্ধ লেনদেনগুলো থেকে মণিহারি হিসাব ও ডাক ও তার হিসাব প্রস্তুত করো। আমরা এখন প্রশ্ন ক এর সমাধান করব। 1 ও 3 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা। খুচরা নগদান সংক্রান্ত লেনদেনের জাবেদা দিতে হলে খুচরা নগদান হিসাব ডেবিট, সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হবে, আর খুচরা নগদান হিসাব ক্রেডিট হবে খরচের ক্ষেত্রে। আর খুচরা নগদানের ক্ষেত্রে যে টাকাটা প্রাপ্তি ঘটবে এটা হবে খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা যদি চেকে প্রাপ্তি হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা 1 তারিখে খুচরা অগ্রদত্ত টাকার পরিমাণ, যেহেতু বলা হয়েছে অগ্রদত্ত টাকার পরিমাণ 250, অর্থাৎ এখানে অগ্রদত্ত টাকা হলো মাসের খরচ শুরু হওয়ার আগেই প্রধান ক্যাশিয়ার, পেটি ক্যাশিয়ার বা ক্ষুদ্র ক্যাশিয়ারকে এই মাসের খুচরা খরচ সমূহ অগ্রিম দিয়ে থাকে। এই জন্য এটাকে বলা হয় অগ্রদত্ত, অর্থাৎ খুচরা খরচ হওয়ার আগে খরচের টাকা অগ্রিম প্রদান করে থাকে। পরে পেটি ক্যাশিয়ার বা ক্ষুদ্র ক্যাশিয়ার সেখান থেকে খুচরা খরচগুলো প্রদান করে থাকে। তো যখনই প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে নগদ অর্থ প্রদান করে তখন জাবেদা হয় খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি নগদে দেয় নগদান হিসাব, আর যদি চেকে প্রদান করে তাহলে ব্যাংক হিসাব। যেহেতু এখানে আমরা ধরে নিয়েছি নগদে প্রদান করা হয়েছে, তাহলে খুচরা খরচের জন্য নগদ অর্থ প্রদত্ত হলো 250 টাকা। এরপর 3 তারিখ ছিল ডাক ও তার খরচ, অর্থাৎ ডাক খরচ পরিশোধ করা হয়েছে। ডাক ও তার খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ খরচের ক্ষেত্রে সংশ্লিষ্ট খরচ হিসাব হবে ডেবিট আর খুচরা নগদান হিসাব হবে ক্রেডিট। এভাবে সাধারণ জাবেদা লিপিবদ্ধ, খুচরা নগদান সংক্রান্ত লেনদেনের সাধারণ জাবেদা করতে হবে। এখন আমরা খ প্রশ্নের সমাধান করব। তো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। তো খুচরা নগদান বইয়ের ছকটা হলো, প্রাপ্তিটা প্রথমে লিখতে হবে, প্রাপ্তি, তারিখ, বিবরণ, ভাউচার নং, প্রদত্ত টাকা আর সংশ্লিষ্ট খুচরা খরচ। এখন 1 তারিখে অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 250 টাকা। এটা নগদান প্রধান ক্যাশিয়ার থেকে পেটি ক্যাশিয়ার 1 তারিখে টাকাটা পেয়েছে, তাই আমরা যেহেতু জাবেদা করছি খুচরা নগদান হিসাব ডেবিট, তাহলে এটা আমরা করতেছি খুচরা নগদান হিসাব, তাই টাকাটা বসছে ডেবিট দিকে। আর বিবরণের ঘরে বসছে বিপরীত নাম নগদান হিসাব। আর বাকি যত খরচ আছে সব ক্রেডিট দিকে বসবে। যেমন 3 তারিখে টেলিগ্রাম খরচ 25 টাকা, এটা টেলিগ্রামটাকে আমরা ডাক ও তার খরচের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আর 7 তারিখ ডাক ও তার খরচ 40 টাকা, সেটা ডাক ও তার খরচে অন্তর্ভুক্ত হবে। আর প্রথমে প্রদত্ত টাকার করে সমস্ত টাকা লিখতে হবে খরচগুলো, এবং পরবর্তীতে সংশ্লিষ্ট খরচের খাতের করে
টাকাগুলো বসাতে হবে। এরপরে 12 তারিখ মণিহারি ক্রয় 20 টাকা, এটা মণিহারির ঘরে বসছে। 16 তারিখ পণ্য আনয়ন খরচ 15 টাকা, এটা যেহেতু পণ্য আনয়ন এটা পরিবহন, এই জন্য বহন খরচের মধ্যে বসছে 15 টাকা। ছাপা খরচ 45 টাকা, এটা ছাপা খরচের ঘরে বসছে 45 টাকা। আর বিবিধ খরচ 25 টাকা, এটা বিবিধের ঘরে বসছে 25 টাকা। অর্থাৎ একবার প্রদত্ত ঘরে বসাতে হবে আর একবার সংশ্লিষ্ট খরচের হিসাবে বসাতে হবে। এরপর 26 তারিখ ডাক খরচ 10 টাকা, এটা ডাক ও তার খরচে আসছে। এরপর ভ্রমণ খরচ 20 টাকা, এটা যাতায়াত খরচে আসছে। এরপর ডিসেম্বর 31 কাগজ ও কালি ক্রয়, এটা কাগজ ও কালি যেহেতু মণিহারি তাই মণিহারির ঘরে বসছে। এখন আমরা সংশ্লিষ্ট খরচগুলো যোগ করব। মোট প্রদত্ত টাকা যোগ করলে হবে 212 টাকা, মণিহারি যোগ করলে হবে 32 টাকা, যাতায়াত খরচ যোগ করলে হবে 20 টাকা, ডাক ও তার খরচ যোগ করলে 75 টাকা, ছাপা ও বহন খরচ যোগ করলে হবে 60 টাকা, আর বিবিধ খরচ 25 টাকা। এখন আমরা যেহেতু অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 250 টাকা, তো এই 250 টাকা আমরা 250 টাকা এখানে লিখবো। এরপরে যে খরচটা হয়েছে সেই খরচটা 250 থেকে বাদ দিলে আমরা ব্যালেন্স পাবো 38 টাকা, অর্থাৎ 38 টাকা এখন হাতে রয়েছে। এটা হবে ব্যালেন্স সিটি, আর এই ব্যালেন্স সিটিটা পরবর্তী মাসে হয়ে যাবে ব্যালেন্স বিডি। এই যে ব্যালেন্স বিডি হিসেবে আসছে, অর্থাৎ ডিসেম্বরের পরে জানুয়ারি মাস 38 টাকা। আর যেহেতু অগ্রদত্ত টাকার পরিমাণ 250 টাকা, অর্থাৎ প্রত্যেক মাসের শুরুতে প্রধান ক্যাশিয়ার ছোট পেটি ক্যাশিয়ারের হাতে 250 টাকা থাকবে। তাই 1 তারিখে 250 টাকা মিল করার জন্য যে খরচটা হয়েছে 212 টাকা, এই 212 টাকা আবার প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে প্রদান করবে। যার জন্য এখানে আবার পেটি ক্যাশিয়ারের কাছ থেকে যেহেতু টাকা পাওয়া যাবে, এই জন্য খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু আমরা জাবেদারা জানি তাই এটা এখানে খুচরা নগদানে ডেবিট দিকে বসছে 212 টাকা। আর আমাদের এখানে খুচরা খরচের বিশ্লেষণের যে কলামটা থাকবে, ঘরটা থাকবে, এই পাশে সমস্ত খরচের নিচে প্রত্যেক খরচের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসেবে ডেবিট করতে হবে, কথাটি লিখতে হবে। এইভাবে আমাদের খুচরা নগদান বই করতে হবে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বারের প্রশ্ন ছিল যে মণিহারি হিসাব এবং ডাক ও তার হিসাব প্রস্তুত করতে হবে, অর্থাৎ খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে। তো প্রথমে আমরা খতিয়ানের ছকটা জানি যে খতিয়ানের এটা একটা ছক। এরপর যে হিসাবটা করব, যেহেতু আমরা ওখানে আমরা মণিহারি হিসাবটা খুচরা নগদান হিসাবে ক্রেডিট দিকে ছিল, তাহলে আমরা এখানে লিখব মণিহারি হিসাবে খুচরা নগদান হিসাব, বিপরীত নাম লিখতে হবে খুচরা নগদান হিসাব। আর ওটা যেহেতু মণিহারি হিসাবের খুচরা নগদান হিসাবে যেহেতু ক্রেডিট দিকে ছিল, তাহলে মণিহারি হিসাবটা হবে ডেবিট, তাই ডেবিট দিকে বসছে, আর এটা যোগফল। অনুরূপভাবে ডাক ও তার খরচ, যখন ডাক ও তার খরচ হিসাব লিখবো তখন বিবরণে করে লিখবো খুচরা নগদান হিসাব। আর ডাক ও তার খরচ যেহেতু ডেবিট, তাই আমরা ডেবিট দিকে বসিয়েছি 75 টাকা, উদ্ধৃত বা জের হবে ডেবিট দিকে 75 টাকা। অর্থাৎ যদি আমাদেরকে খুচরা নগদান হিসাব থেকে খতিয়ান করতে বলে, তাহলে আমরা বিবরণের ঘরে লিখবো খুচরা নগদান হিসাব, আর সংশ্লিষ্ট হিসাবের ঘরে ডেবিট দিকে লিখবো। যেহেতু প্রত্যেকটাই খরচ, তাহলে খরচ যেহেতু ডেবিট দিকে বসে, এজন্য প্রত্যেকটি খরচ আমরা ডেবিট দিকে বসে জ্ঞান নির্ণয় করব। এভাবে আমাদের খতিয়ান হিসাব করতে হবে। তো আমাদের আজকের আলোচনা মোটামুটি এখানেই শেষ। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তারপরেও বাসায় চেষ্টা করবে। আর এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের পাঠ্য বইয়ের 73 নং অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।